আমরা অলরেডি জেনে ফেলেছি প্রজেক্ট ম্যানেজমেন্ট কি, প্রজেক্ট কি বা প্রজেক্ট ম্যানেজমেন্ট কি। আপনি একটা প্রজেক্টের মধ্যে কি ধরনের লাইফ সাইকেল থাকে বা একটা প্রজেক্টের বৈশিষ্ট্য কি কি হতে পারে, এলিমেন্টস কি কি হতে পারে, সবগুলো আমরা প্রথম টপিকে পড়ে ফেলেছি। এটা আমাদের সেকেন্ড টপিক। কি বলেছে? রিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা, আমাকে বলেন তো প্রজেক্টের সাথে কি রিস্ক ওতপ্রোতভাবে জড়িত না? আপনি যখন কোনো একটা ব্যবসা করবেন কি বলা হয়? যে ব্যবসায় রিস্ক যত বেশি সে ব্যবসায় কি প্রফিটও তত বেশি। আপনি অনেক বেশি প্রফিট করতে যাচ্ছেন কিন্তু আপনি রিস্ক নেবেন না, তাহলে হবে না। আপনাকে অবশ্যই রিস্ক নিতে হবে, তাহলে আপনি প্রফিট মেক করতে পারবেন। কিন্তু আপনি রিস্ক নিলেন না, তাহলে আপনি প্রফিটটা কোথা থেকে পাবেন? ধরেন আপনি আপনার একটা অর্গানাইজেশন আছে, সেখানে আপনি আরো 2টা প্রোডাক্ট অ্যাড করতে চান। আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, আপনি দেখলেন যে মার্কেটে আরো কিছু প্রোডাক্টের ডিমান্ড আছে এটার পাশাপাশি, তখন আপনি কি করলেন? ওই 2টা প্রোডাক্ট আপনার ব্যবসায় অ্যাড করলেন। এখন আপনি বলেন, আপনি যদি প্রথমেই চিন্তা করেন যে না আমি এই প্রোডাক্ট অ্যাড করব না কারণ এটা থেকে আমার লস হতে পারে, এটা চিন্তা করে যদি আপনি অ্যাড না করেন, তাহলে আপনি এটা থেকে প্রফিটের চিন্তা কিভাবে করবেন? এটা থেকে প্রফিটের চিন্তা করতে হলে অবশ্যই ওই প্রোডাক্ট অ্যাড করার মতো রিস্ক আপনাকে নিতে হবে। অবশ্যই সেটা রিস্ক যখন নেবেন, সেই রিস্কটা এমন একটা পর্যায়ে নিতে হবে যেটা রিলায়েবল। যেটা কি রিলায়েবল মানে আপনি এমন কোনো পর্যায়ে রিস্ক নেবেন না যেটা আপনার জন্য সম্ভব না, যেটা আপনার পক্ষে একদমই সম্ভব না, এরকম কোনো রিস্কই আমরা যাই না। আচ্ছা দেখেন, কোয়ালিটি অ্যাসিউরেন্স ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। রিস্কের প্রথম টপিকটা কি বলেছে? কোয়ালিটি অ্যাসিউরেন্স ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। ওকে, আপনি যখন রিস্ক করছেন আপনি জানেন যে ভবিষ্যতে কি হবে আপনি জানেন না, কিন্তু আপনি এখানে বসে গেস করছেন ভবিষ্যতে কি হতে পারে। আমরা এটা কিভাবে গেস করি বলেন তো? পাস্ট ডেটাকে অ্যানালাইসিস করে। ধরেন আপনি একটা অর্গানাইজেশনের সামনের 1 বছরের রিস্কগুলোকে আইডেন্টিফাই করতে চান, তখন আপনি কিভাবে করবেন সেটা? পাস্ট 1 বছরের ডেটা আপনি অ্যানালাইসিস করে দেখলেন যে বিগত 1 বছরে আসলে কোন কোন রিস্কগুলো ঘটেছে, এগুলো এবছর ঘটতে পারে। আবার দেখবেন যে কিছু রিস্ক আগে ঘটেনি কিন্তু এখন ঘটতে পারে, নতুন করে অ্যাড করবেন সেটা। আবার এই বছরটা আপনি পরের বছর গিয়ে আবার অ্যানালাইসিস করে দেখবেন। এরকম ভাবে আমরা কি করি? পাস্ট 5 ইয়ার্স অর 10 ইয়ার্স অর এর চাইতেও বেশি পরিমাণে ডেটাকে আমরা অ্যানালাইসিস করে রিস্কটাকে বের করি। আচ্ছা, রিস্কের প্রধান বৈশিষ্ট্য কি বলেন তো? মানে প্রধান বেসিক জিনিসটা কি রিস্কের? আনসার্টেনিটি। রিস্ক আমার আসে কোথা থেকে? রিস্কের প্রধান মানে বেসিক জায়গাটা কি? আনসার্টেনিটি। আপনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন না, ভবিষ্যতে কি হবে, আজকে আপনি জানেন না কালকে কি হতে পারে। ওখান থেকে যে মানে যেটা আপনি আইডিয়া করছেন যে এটা ঘটতে পারে, সেটাই কি আমার রিস্ক। আমার যদি আনসার্টেনিটি না থাকতো আমার কি রিস্ক থাকতো বলেন তো? আপনি দেখেন আপনার জবে আপনার প্রমোশন দরকার, ঠিক আছে? এখন আপনার জবে আপনার প্রমোশন দরকার, আপনি কিন্তু জানেন না যে এই প্রমোশনটা আদৌ আপনার হবে কি হবে না। এখন আপনাকে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হলো যে আপনার এই প্রমোশন হতে হলে আপনার এই সার্টিফিকেট লাগবে বা এই ধরনের প্রফেশনাল সার্টিফিকেট প্রয়োজন বা একটা এমবিএ প্রয়োজন, যে কোনো একটা আপনার রিকোয়ারমেন্ট দিয়ে দিল। এখন আপনি সেই রিকোয়ারমেন্ট দেখে কি করলেন? সেরকম একটা প্রফেশনাল ডিগ্রি নেওয়ার জন্য সেখানে ভর্তি হলেন। এখন আপনি 1 বছর আগে বলতে পারবেন যে আপনি আদৌ 1 বছরের মধ্যে এটা শেষ করতে পারবেন কিনা? আপনি ধরেন একটা টার্গেট দিলেন আপনি 1 বছরের মধ্যে একটা প্রফেশনাল ডিগ্রি শেষ করবেন, কিন্তু কোনো কারণে দেশে একটা মহামারী দেখা দিল, কোনো কারণে দেখবেন যে পলিটিক্যাল একটা ইনস্টেবিলিটি তৈরি হয়ে গেল, কোনো কারণে দেখবেন যে প্রতিষ্ঠান এডুকেশনাল যে সেক্টরগুলো সেটা বন্ধ রাখতে হচ্ছে। দেখেন যে করোনার সময় কি হলো, সবার কিন্তু 1 বছর করে পিছিয়ে গেল, 1 বছর করে বেশি লাগছে সবার। এখন সবাই তো 1 বছর আগে জানতো যে করোনার কারণে সে 1 বছর পিছিয়ে যাবে। ইভেন দেখবেন করোনার সময় একটা জিনিস খুব রেগুলার ছিল, টিভি খুললেই দেখা যেত যে স্কুল কলেজের বন্ধ এই কয়দিন বাড়ানো হয়েছে। সবাই মনে করতো কি আচ্ছা ঠিক আছে এই 7 দিন পরে হয়তো বা স্কুল কলেজ খুলে দিবে। আবার ধরেন 1 মাসের একটা বন্ধ দিল, সবাই মনে করতো হয়তো 1 মাসের মধ্যে আমার এই মহামারীটা চলে যাবে এবং 1 মাস পরে কি আমি আবার নতুন করে পড়াশোনা শুরু করতে পারবো। সেই 1 মাস পরে আবার 1 মাসের ঘোষণা আসতো, আবার 7 দিনের ঘোষণা আসতো। এভাবে করে করে কিন্তু আমাদের একটা বছর কেটে গেল, আমরা কিন্তু বুঝতেও পারিনি যে 1 বছর কিভাবে চলে গেল। তাহলে এই যে আনসার্টেনিটি, আমরা কিন্তু এই 1 মাস আগে, 7 দিন আগে, 2 দিন আগে আমরা জানতাম না যে পুরো একটা বছর আমাদের এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। এই যে রিস্কগুলো, এখন এরকম রিস্ক আপনার কি একটা প্রজেক্ট করতে গেলে থাকবে, বা একটা প্রোডাক্টের যখন আপনি কাজ হাতে নেবেন বা নতুন একটা প্রোডাক্ট ডেভেলপ করতে যাবেন, তখন এই ধরনের অনেক রিস্ক আপনার সামনে চলে আসবে। এখন আপনাকে বুঝতে হবে রিস্ক যখন আপনার সামনে আসছে
দ্যাট মিন্স আপনার যে প্রজেক্টটা আপনি হাতে নিয়েছেন সেটা শুরু থেকে কোয়ালিটি এনশিওর আপনাকে করতে হবে। আপনি যত বেশি কোয়ালিটি এনশিওর করতে পারবেন রিস্ক তত কি হবে, কম হবে। একটা জিনিস চিন্তা করে দেখেন, কোয়ালিটির সাথে রিস্কের সম্পর্কটা কিরকম? কোয়ালিটি আপনি যত বাড়াবেন রিস্ক তত কি হবে, কমে যাবে। আপনার কোয়ালিটি যত ডিক্লাইন করবে রিস্ক তত কি হবে, বেড়ে যাবে। সম্পর্কটা দেখেন, কোয়ালিটি যত বেশি আপনি এনশিওর করতে পারবেন রিস্ক আমার তত কি হবে, বলেন? কোয়ালিটি আপনি যখন বেশি এনশিওর করবেন রিস্ক কি হবে, কমে যাবে। আর কোয়ালিটি আপনি কম এনশিওর করছেন তখন কি হবে, রিস্ক বেড়ে যাবে। এটা মাথায় রাখবেন। ওকে, এবারে দেখেন প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেল। আগের ক্লাসে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেলের খুব ছোট্ট একটা পরিসর দেখেছিলাম। আমি বলেছিলাম যে এটার একটা গভীর পড়াশোনা আমরা সামনে করব, মানে আমরা একটা ধারণা নিয়েছিলাম, এখন সেটাকে একটু বিশদভাবে আলোচনা করব। ঠিক আছে, ফার্স্ট ওয়ান দেখেন ইনিশিয়েশন। ইনিশিয়েশন একটু খেয়াল করেন, এই একটা ফেসের মধ্যে কত কিছু থাকতে পারে। আমি এটাকে সংক্ষেপে লিখলাম ইনিশিয়েশন। এটা যদি আমার প্রথম ধাপ হয়, এই ইনিশিয়েশনের মধ্যে আসলে কি কি আসতে পারে বলেন তো? আপনি একটা প্রজেক্ট শুরু করবেন, আপনি একটা নতুন প্রজেক্ট শুরু করবেন, ধরেন পদ্মা সেতুর কাজ যখন প্রথম শুরু করা হলো, ওটাকে আমরা যদি একটা প্রজেক্ট ধরি তাহলে কিভাবে শুরু করেছিল? অ্যাসেসমেন্ট করতে হবে। আচ্ছা, আমরা ওখানে না যাই, এত বড় পরিসরে না যাই, ছোট কিছু দিয়ে বুঝাই। আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, একটা প্রজেক্ট দিলাম। এখন সেই প্রজেক্টের মধ্যে আপনারা 5 জন সদস্য, এক একটা গ্রুপে 5 জন। এখন এই যে 5 মেম্বার নিয়ে আমি একটা গ্রুপ করে দিলাম, এই গ্রুপে আপনারা এই প্রজেক্টের কাজ করবেন, কাজ করে আমাকে সাবমিট করবেন। এইবার আসেন প্রজেক্টের সূচনা, কি? ইনিশিয়েশন। ইনিশিয়েশন ফেজে প্রথমে আমি কি করলাম? আপনাকে একটা প্রজেক্ট করার জন্য আমি আপনাকে কাজটা দিলাম। তার মানে কি? আমি কাজটা আপনাকে হ্যান্ডওভার করলাম। চিন্তা করেন, প্রথমে আমি কি করলাম? আমি কাজটা আপনাকে হ্যান্ডওভার করলাম। এখন হ্যান্ডওভার করার পরে আপনার প্রধান কাজ কি হবে? যে এই প্রজেক্টটা আমি কিভাবে করতে পারি, হাউ, হোয়েন, হোয়াই, হোয়াট, এই সকল প্রশ্নগুলো কোথায় থাকে? প্রজেক্টের শুরুতে থাকে। দেখেন, আপনি প্রথমে একটা কনসেপ্ট দাঁড় করাবেন যে আপনি এই প্রজেক্টটা কিভাবে করতে পারেন। এই 5 জনের সাথে আপনি আলোচনা করবেন। তাহলে প্রথম কাজটা কি হবে? কনসেপ্ট। প্রথম কাজটা কি হবে? কনসেপ্ট। প্রথমে আপনি একটা কনসেপ্ট ডেভেলপ করবেন যে আমি আমার প্রজেক্টটা এত দিনের মধ্যে শেষ করব, আমি আমার প্রজেক্টে এই জিনিস ইউজ করব, আমরা 5 জন এক একজন এই কাজটা করব, কিভাবে করব, কত দিনে করব, বাসায় বসে করব নাকি অনলাইনে করব, কিভাবে আমি পুরো কাজটা শেষ করব, এটা প্রথমে আপনি কি করবেন? একটা কনসেপ্ট দাঁড় করাবেন। সেকেন্ড ওয়ান দেখেন, আপনি কি আমার সাথে আলোচনা করবেন না যে আমি কাজটা এইভাবে করতে পারি কিনা বা কিভাবে করলে আমার এটা বেটার হবে? তার মানে আপনি কি আপনার যেই পার্টিসিপেন্ট যে পক্ষগুলো, আপনি তাদের সাথে কি করছেন? কমিউনিকেট করছেন। তাদের সাথে কি করছেন? কমিউনিকেট করছেন। আচ্ছা, এই কমিউনিকেট করার জন্য আপনার কি কতগুলো পেপারসের প্রয়োজন হয় না বলেন তো? আমি যে আপনাকে অ্যাসাইনমেন্টটা দিলাম, এটাই কিন্তু আপনার একটা প্রজেক্ট। তাহলে এখানে আপনার কিছু পেপারসের প্রয়োজন হতে পারে। তার মানে আপনার এখানে পেপারসগুলো কি রেডি করবেন। এখানে কি করবেন? পেপারসগুলো রেডি করবেন। এখন দেখবেন আমি আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিব। ধরেন আপনাকে ছোট একটা ফাইল দিয়ে আমি বললাম এখানে সকল ধরনের গাইডলাইন আছে। আমি বলে দিলাম যে আপনাদের ফন্ট সাইজ হবে 12, টেক্সট হবে কি টাইমস নিউ রোমান, আপনাদের লেখার মধ্যে গ্যাপ থাকবে 1.5, আপনাদের মার্জিন হবে 1:1, আপনাদের পুরো প্রজেক্টটা হবে 5 পৃষ্ঠার মধ্যে। এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করবেন, এখানে কোন ধরনের পিকচার ইউজ করবেন না। এখানে আপনারা গ্রাফ এবং চার্ট ইউজ করবেন। গ্রাফ এবং চার্ট যখন ইউজ করবেন তখন এটার কালার দিবেন ব্লু। এই যে আমি আপনাদেরকে গাইডলাইনগুলো প্রোভাইড করলাম, এটা কিসের মধ্যে পড়বে? ইনিশিয়েশন ফেজের মধ্যে পড়বে। কিসের মধ্যে পড়বে? ইনিশিয়েশন ফেজের মধ্যে পড়বে। তার মানে আপনি গাইডলাইনটাও এখান থেকে নিচ্ছেন এবং এর সাথে আপনি কি নিচ্ছেন? অ্যাপ্রুভাল। কি নিচ্ছেন? অ্যাপ্রুভাল। দেখেন, আমি যদি আপনাকে প্রজেক্টটা অ্যাপ্রুভ না করি আপনি কিভাবে করবেন? আমাকে অবশ্যই কি করতে হবে? প্রজেক্ট অ্যাপ্রুভ করতে হবে। আচ্ছা, তাহলে আপনি
ইনিশিয়েশন ফেজের মধ্যে কি কি পেলেন একবার রিকল করেন যে কনসেপ্ট আপনি ডেভেলপ করলেন, আপনি আপনার ব্যবসায় বা প্রোডাক্টের যাবতীয় কাগজপত্র এখানে গুছিয়ে ফেললেন, আপনি কি করলেন সকল ধরনের গাইডলাইন্স এখানে ছকে ফেললেন, আপনি প্রজেক্টের যে একটা অ্যাপ্রুভাল সেটা আপনি করিয়ে নিলেন। এইবার আসেন প্ল্যানিং। আপনার পুরো কনসেপ্ট মাথায় আছে, আপনার সকল ধরনের কাগজপত্র গুছিয়ে ফেললেন, যার যার কাছ থেকে অনুমতি নিয়ে সব ধরনের অনুমতি নিয়ে নিলেন, সবকিছু না। এখন আপনি কি করবেন? মাথা থেকে জাস্ট এটাকে পেপারে নিয়ে আসেন। আপনার কনসেপ্ট মাথায় ছিল, এটাকে আপনি কি করবেন? গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করবেন। আপনি সেটাকে পেপারে গ্রাফিক্যালি প্রেজেন্ট করবেন। আচ্ছা, তাহলে আমি সেকেন্ড ফেজে কি পাচ্ছি? প্ল্যানিং। এই প্ল্যানিং ফেজের মধ্যে আমি কি করব? গ্রাফিক্যালি আমি প্রেজেন্ট করব। আমার যে কনসেপ্টটা মাথায় ছিল সেটাকে আমি কি করব? গ্রাফিক্যালি প্রেজেন্ট করব। এবং এখানে আমি একদম ঠিক করে ফেলবো যে আমি কখন কাজটা করব, কিভাবে কাজটা করব, কত সময়ের মধ্যে কাজটা করব, এবং আমার যে রিস্কগুলো আসতে পারে সেই রিস্কগুলোকে আমি এখানে আইডেন্টিফাই করব। খেয়াল করে দেখেন রিস্কের সাথে কেন এটা কানেক্টেড। আপনার একটা প্রজেক্ট করতে গিয়ে সামনে যে ধরনের রিস্ক আসতে পারে, রিস্কগুলোকে আপনি কোথায় আইডেন্টিফাই করবেন? এখানে আইডেন্টিফাই করবেন। কোথায় আইডেন্টিফাই করবেন? এখানে আইডেন্টিফাই করবেন। আচ্ছা, এখন দেখেন এখানে যখন আপনি রিস্কটাকে আইডেন্টিফাই করতে যাচ্ছেন তখন আপনি দেখবেন কিছু প্রবলেমের সম্মুখীন হবেন। এই যে প্রবলেমের সম্মুখীন হবেন তখন আপনি সাথে সাথে এটাও ঠিক করে ফেলবেন ওই প্রবলেমগুলো ঘটলে আপনি কিভাবে সেটাকে ওভারকাম করবেন। কি বলেছি? ওই প্রবলেমগুলো যখন ঘটবে তখন আপনি ওটাকে কিভাবে ওভারকাম করবেন। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমি প্ল্যানিং ফেজের মধ্যে এগুলো সব করে ফেললাম। এবার আসে এক্সিকিউশন। বুঝে ফেলবো? আচ্ছা, এক্সিকিউশন আপনারা কি করেন? আচ্ছা, যেটা আপনি প্ল্যান করলেন সেটাকে বাস্তবে রূপদান করবেন। ধরেন আপনি চিন্তা করলেন যে আপনি আপনার প্রজেক্টের মধ্যে কোথায় কোথায় ব্লু কালারের পেন ইউজ করবেন, কোথায় মার্জিন কি দিবেন, কি করবেন, প্রত্যেকটা গাইডলাইন আপনি পেয়ে গেলেন, আপনি চিন্তা ভাবনা করে ফেলেন, আপনি এইভাবে কাজটা করবেন। এখন এক্সিকিউশন ফেজে এসে আপনি বাস্তবে কাজটা করে দেখাবেন। আপনারা 5 জন মিলে প্রজেক্টটা শুরু করে নেবেন। 5 জনকে কাজ ভাগ করে দিয়েছেন, ওই ভাগ করা কাজ অনুযায়ী সবাই কি সবার পার্টগুলো করতে থাকবে। করতে গিয়ে দেখবেন অনেকগুলো প্রবলেম ফেস করবেন, যেই প্রবলেমগুলো আপনি প্ল্যানিং ফেজে কি করছিলেন? আইডেন্টিফাই করছিলেন। মনে আছে প্ল্যানিং ফেজে আপনি প্রবলেম আইডেন্টিফাই করেছিলেন, তাহলে এখন আপনি সেই প্রবলেমগুলো যখন এক্সিকিউশন ফেজে এসে পাচ্ছেন ওই প্রবলেমের সলিউশন আপনি সামনে করবেন ঠিকই, কিন্তু এখানে আপনি প্রবলেমগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। চিন্তা করে দেখেন অনেক সময় হয় কি যে আমরা অনেকগুলো ম্যাথ ইউটিউবে দেখি, ধরেন শুয়ে শুয়ে আমি ম্যাথ দেখছি, মনে হবে খুব সহজ, কিন্তু ওই ম্যাথটা যখন আমি ইউটিউব দেখে খাতায় করতে যাব তখন দেখবেন আপনি অনেক জায়গায় বুঝতে পারছেন না। হ্যাঁ, মানে আপনি প্রপারলি যখন এটাকে অ্যাকশনে রূপান্তর করবেন, আপনি নিজে কাজটা করছেন, বাস্তবে কাজটা করছেন, তখন দেখবেন অনেক প্রবলেম আপনি ফেস করবেন। এর আগে আপনার সেটা হবে না। দেখবেন কোন একটা দাবি দেওয়া নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন, এখন সেই দাবি দেওয়া বাস্তবায়ন করার জন্য আপনি যখন মাঠে নামবেন তখন আপনাকে কি প্রবলেম ফেস করতে হতে পারে বলেন তো? আপনি কিন্তু মাঠে যদি না নামেন তাহলে কিন্তু আপনি প্রবলেমের মধ্যে যাচ্ছেন না, কিন্তু আপনি যখন ওই দাবিটা নিয়ে মাঠে চলে গেলেন তখন কিন্তু অনেক ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে। দ্যাট মিন্স আমরা যখন কোনো কাজ বাস্তবে করি, মাথায় চিন্তা করেছিলাম সেটাই আমি বাস্তবে করছি, তখন অনেক ধরনের প্রবলেম আমার সামনে চলে আসে। ওকে, এরপরে দেখেন মনিটরিং এন্ড কন্ট্রোলিং। আপনি এক্সিকিউশন ফেজের মধ্যে কাজটা করতে গিয়ে তো প্রবলেম পড়লেন, এখন আপনি এই ফেজে যখন আসবেন মনিটরিং, তখন আপনি কি করবেন? ওই যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করেছিলেন এবং সলিউশন আপনি কি আগেই ধরে রেখেছিলেন যে কি কিভাবে আপনি ওভারকাম করতে পারেন, আপনি কি করলেন? এই ফেজে এসে ওই সলিউশনগুলো এখানে কাজে লাগাবেন। কি বলেছি? এক্সিকিউশন ফেজে আপনি প্রবলেম ফেস করলেন, কিন্তু মনিটরিং এবং কন্ট্রোলিং এ এসে কি করলেন? ওই প্রবলেমগুলোকে সমাধান করার জন্য কি কি প্রয়োজন সেই ব্যবস্থাগুলো এখানে আপনি নিয়ে নিলেন। ধরেন আপনি এক্সিকিউশনের সময় দেখলেন যে আপনার 2 জন মেম্বার কাজ করছে না, বা আপনার 2 জন মেম্বারকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, বাকিরা কাজ করছে, কিন্তু আপনার সাবমিশন ডেট এগিয়ে আসছে, হয়তো আর 2 দিনের মধ্যে আপনার সাবমিট করতে হবে। তখন আপনি মনিটরিং ফেজে গিয়ে কি করবেন? তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে মোটিভেট করার ট্রাই করবেন যে কাজগুলো করে দেওয়ার জন্য, কারণ আপনারা 2 দিন পরে জমা, এখন যদি আপনি কাজ না করেন কিভাবে জমা দিবেন, তাই তো? সো তাকে যেভাবে মোটিভেট করার, পজিটিভলি মোটিভেট করেন, নেগেটিভলি মোটিভেট করেন, যেটাই করেন না কেন
তাকে মোটিভেট করে কাজটা আদায় করতে হবে। সেটা আপনি কোন ফেজে বললেন? মনিটরিং এন্ড কন্ট্রোলিং। এবং তখন তাদের সাথে যোগাযোগ করতে গিয়ে দেখলেন যে হয়তো বা একজন মেম্বার এমন পেয়েছেন যাকে আপনি যতই মোটিভেট করেন সে কাজ করবে না, যাকে আপনি যতই মোটিভেট করেন সে কাজটুকু করবে না, কিন্তু আপনার প্রজেক্ট কিন্তু ঠিকই সাবমিট করতে হবে যেহেতু এটা গ্রুপ প্রজেক্ট। তখন আপনি কি ব্যবস্থা নিলেন? কন্ট্রোলিং ফেজে গিয়ে আপনি দেখিয়ে ফেলেন যে তাকে দ্বারা সম্ভব না। তখন কি আপনি তাকে কোনো সাজা দেবেন না? তখন আপনি কি করতে পারেন? ওই প্রজেক্টের ওই অংশটুকু আপনারা বাকিদের মধ্যে একটু ভাগ করে দিতে পারেন। আপনি ব্যবস্থা নিয়ে নিলেন, কিন্তু দেখেন কন্ট্রোলিং ফেজের মধ্যে আপনি চিন্তা করে দেখলেন যে এই কাজটা যদি ওকে দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো বা শেষ দিন পর্যন্ত এরকমই থাকবে। সেহেতু আপনি কি করলেন? এই কাজটা বাকি 4 জন মেম্বারের মধ্যে আবার একটু ভাগ করে দিলেন, খুব সহজে কিন্তু হয়ে গেল। একজনের কাজটা যখন আপনারা 4 জন করবেন তখন কি সময় লাগবে? লাগবে না। এই যে আপনি ব্যবস্থাটা নিলেন, কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এবং শেষেরটা দেখেন ক্লোজার। ক্লোজারে এসে আপনার পুরোপুরি ব্যবস্থা গ্রহণ করা শেষ, আপনার প্রজেক্ট ডান, সবকিছু ডান। এখন আপনি আমার কাছে নিয়ে গেলেন সাবমিট করার জন্য। আপনি আমাকে সাবমিট করে দিলেন, আমি সিগনেচার করে ওটাকে গ্রহণ করলাম, রিসিভ করলাম। তাহলে কি আপনার কি কাজ বা দায়িত্ব শেষ না? বলেন, আপনি আমাকে প্রজেক্ট সাবমিট করে দিলেন, এখন কি আপনার দায়িত্ব শেষ হয়ে গেল না? কারণ আমি ওটা রিসিভ করে ফেললাম, তার মানে আপনার প্রজেক্টটা ক্লোজ। কিন্তু এখন ধরেন আমি কোনো কারণে বলে ফেললাম যে আপনার প্রজেক্টের এই অংশটা হয়নি, আমি এটা রিসিভ করলাম, বাট আপনার প্রজেক্টের এই অংশে একটু গ্যাপ আছে বা এই অংশটা কোয়ালিটিফুল হয়নি, আপনাকে এই অংশটা আবার করতে হবে, এটা আমি বলেই ফেললাম। তার মানে ওখানে যে আপনি প্রজেক্ট ক্লোজ করে দিচ্ছেন, ওখান থেকে কি আরেকটা নতুন প্রজেক্টের সূচনা হচ্ছে না? বলেন, যেখানে আমার একটা প্রজেক্টের ক্লোজিং সেখানে কি আরেকটা প্রজেক্টের স্টার্টিং। আমি যদি আপনাকে বলি যে এই গ্যাপটা আপনাকে আবার ফিল আপ করতে হবে, তার মানে আপনাকে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু ঘুরে আবার আসতে হবে। আপনি কাজ ছোট করেন, অল্প করেন, কিন্তু পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। ধরেন আপনি একটা, এখন ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বলছেন, আপনি একটা প্রজেক্ট হাতে নিলেন, আপনার সেলস আপনি বাড়াবেন 20%। এখন আপনি সেই অনুযায়ী প্ল্যান করলেন, প্ল্যান করে আপনি কি করলেন? ধরেন ইনিশিয়েশন ফেজে আপনি ভাবলেন যে আপনার সেলস আপনি 30% বাড়াতে চাচ্ছেন। প্ল্যানিং ফেজে এসে আপনি সেটা চিন্তা করলেন যে কিভাবে এটা বাড়ানো যায়। তো আপনি দেখলেন যে আপনার 2 জন কর্মীকে যদি আপনি এটা হস্তান্তর করেন তাহলে ওই 2 জন কর্মী এটার জন্য পারফেক্ট, সেলটা বাড়ানোর জন্য। আপনি তাদেরকে কাজটা হ্যান্ড ওভার করলেন, আপনি তাদেরকে গাইডলাইন দিয়ে দিলেন যে কিভাবে সেলটা বাড়ানো যায়। হয়তো অনেকগুলো কাস্টমারের কাছে যেতে হবে, আপনার প্রোডাক্টের প্রমোশন করতে হবে, বিভিন্ন দোকানে গিয়ে এটার প্রমোশন করতে হবে। সো এই ধরনের আপনি গাইডলাইনগুলো ওকে দিয়ে দিলেন। 3 নম্বর ফেজে এসে এক্সিকিউট। এখন আপনি যাকে দায়িত্বটা দিলেন সে কি এখন এক্সিকিউশনের ফেজে আছে, সে এখন এক্সিকিউট করবে। তো এটা করতে গিয়ে সে কি করলো? আপনি যে গাইডলাইনগুলো দিলেন সেগুলো ফলো করে বিভিন্ন কাস্টমারের কাছে গেল, বিভিন্ন দোকানে গেল, এবং যেখানে তার প্রোডাক্টের ডিমান্ড ক্রিয়েট করা প্রয়োজন সেটা করলো, এবং এটার প্রমোশন যেইভাবে চালানো। বা আপনি টেলিভিশন মিডিয়াকে সিলেক্ট করবেন, আপনি টেলিভিশন মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করলেন, আপনি পেপারে বিজ্ঞাপন দিলেন, আপনি ইউটিউবে বিজ্ঞাপন দিলেন, বিভিন্নভাবে আপনি আপনার প্রোডাক্টের একটা পজিশন ক্রিয়েট করার চেষ্টা করলেন মানুষের মাঝখানে। এটা আপনার এক্সিকিউশন ফেজের মধ্যে গেল। এখন মনিটরিং এন্ড কন্ট্রোলিং ফেজে এসে আপনি দেখলেন আপনি চেয়েছিলেন 30% আপনার সেল বাড়বে, কিন্তু আপনার সেল বাড়লো 25%। চিন্তা করেন আপনার ডিজায়ার্ড রেজাল্ট কি ছিল? আপনার ডিজায়ার্ড রেজাল্ট ছিল 30% বাড়বে, কিন্তু আপনার অ্যাকচুয়াল রেজাল্ট কি হলো? 25%। আমার এই 35 আর 25 এর মধ্যে গ্যাপ কতখানি? 5%। তাহলে আমার গ্যাপ বিটুইন দ্য ডিজায়ার্ড রেজাল্ট এন্ড অ্যাকচুয়াল রেজাল্ট, এই যে গ্যাপটা, সেই গ্যাপটা এখন আপনি কি করবেন? ফুলফিল করার ট্রাই করবেন। তাহলে এই গ্যাপটা আপনি কখন আইডেন্টিফাই করছেন? মনিটরিং এন্ড কন্ট্রোলিং ফেজের মধ্যে আপনি কি করছেন? ওই গ্যাপটাকে আইডেন্টিফাই করছেন। আচ্ছা, গ্যাপটাকে আইডেন্টিফাই করার পরে আপনি দেখলেন যে 5% আপনার গ্যাপ এসেছে। এখন আপনি ওই প্রজেক্টটা ক্লোজ করলেন, আপনি পেয়েই গেলেন। 25% পেয়েছেন মানে অনেক পেয়েছেন। আপনি 30% বাড়াতে চেয়েছেন, সেখানে যে 25% বেড়েছে, তার মানে আপনি কিন্তু সফল, আপনি কিন্তু এখানে বিফল হননি, আপনার কিন্তু সেল কমে যায়নি, বরঞ্চ আপনি 30% করতে চেয়েছিলেন, 25 এসে ঠিকেছে, তার মানে এটা পজিটিভ। এখন ওই যে 5% আপনার গ্যাপ থেকে গিয়েছে, এই প্রজেক্ট এখানে আপনি ক্লোজ করবেন, ওখান থেকে নতুন আরেকটা প্রজেক্ট শুরু করবেন এই 5% কে ফুলফিল করার জন্য।
এই 5% কে ব্যালেন্স করার জন্য। আপনার কি মনে হয় আমরা যেটা চাই সেটা আমরা একসাথেই পেয়ে যাই? ধরেন আপনার লাইফে একটা গোল আছে, আপনি কোন একটা প্রফেশনে যাবেন সবকিছু শেষ করে। এখন সেই গোলটা অর্জন করা কি আপনার একদিনে সম্ভব? কখনোই না। আপনি ধাপে ধাপে আপনার এক একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনি শেষ করবেন, করে পরেরটাতে যাবেন। এভাবে করে করে আপনি যখন পুরোটা শেষ করলেন, তখন আপনি জব মার্কেটে ট্রাই করলেন, আপনার কোয়ালিটি দেখালেন, ভাইবা দিলেন, সবকিছু করতে করতে একটা সময় গিয়ে হয়তো আপনি ওটা গ্র্যাব করতে পারবেন। এবং ওটা গ্র্যাব করার পরে দেখবেন আপনার হাতে আরো প্রজেক্ট আসছে। কিরকম? এখন আপনাকে প্রমোশন পেতে হবে, একটা প্রমোশন পেলেন, আরেকটা প্রমোশন পেতে হবে। এরকম করে করে আপনি কিন্তু একদম আপনার যত দূর পর্যন্ত প্রমোশন প্রয়োজন বা দেয়া যেতে পারে ততখানি আপনার লাইফ যতখানি আছে তার মধ্যে আপনি নিচ্ছেন। এখন এই পুরো প্রক্রিয়াটি একদিনে সম্পন্ন হয় না, এটা দেখবেন ধাপে ধাপে সম্পন্ন হয়। সো আমাদের প্রজেক্টগুলো ওরকম একটার পর একটা হাতে নিতে হয়, একটা প্রজেক্টের যেখানে শেষ হয় আরেকটা প্রজেক্টের শুরু হয়। বোঝাতে পেরেছি? আর কোনো সমস্যা আছে এখানে? আজকে কি এই টপিকের আরো পড়াশোনা করবেন? 5% এর জন্য যখন আবার প্রজেক্ট শুরু করে তখন কস্টিংটা বেড়ে যায় আবার। হ্যাঁ, অবভিয়াসলি আপনার কস্টিং বেড়ে যাবে, আপনার হচ্ছে এমপ্লয়ি আপনার বেশি খাটাতে হবে, দেন আপনার টাইম বেশি লাগবে, সবকিছু আপনার বেশি লাগবে। কিন্তু তার জন্য থেমে যাওয়া যাবে না, কারণ আপনি পুরোপুরি বিফল এখানে হননি। আপনি এখানে যদি এমন হতো যে আপনি 30% করতে চাচ্ছেন কিন্তু আপনার হলো মাত্র 10%, তার মানে আপনাকে বুঝতে হবে যে এই প্রজেক্ট আপনার জন্য না এবং এই প্রজেক্টের টাইম অনেক বেশি লাগবে। বাট আপনি 25% অর্জন করে ফেলেন, আর 5% আপনার আরেকটা প্রজেক্ট হাতে নিলে হয়ে যাচ্ছে, তাই না? বুঝাতে পেরেছি? সো ওই 5% যখন আপনি ফুলফিল করবেন তখন দেখবেন আপনার মাথার মধ্যে আবার চলে আসবে যে না, আমি এখন 30% থেকে 35% করব। এভাবে করে আমরা এক একটা প্রজেক্টের পর এক একটা প্রজেক্ট চলতে থাকে। আপনি উদাহরণটা আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি আমি সিজিপি এর উদাহরণ দিয়ে বোঝাই। দেখেন, আপনারা টার্গেট করলেন কোন একটা সেমিস্টারে সিজিপি অর্জন করবেন কত? 3.80। এখন সেমিস্টার শেষে আপনি গিয়ে দেখলেন আপনার সিজিপি 3.80 না 3.75 হয়েছে। এখন আপনার কিন্তু 0.05 এর কিন্তু গ্যাপ। এখন আপনি কি করবেন? ওই সেমিস্টারে যেহেতু আপনার 75 হয়েছে, তার মানে পরবর্তী সেমিস্টার বা তার পরবর্তী সেমিস্টার পর্যন্ত যদি আপনি চেষ্টা করে যান, আপনার সিজিপি কিন্তু বাড়বে। তার মানে পরের সেমিস্টারে আপনাকে কম পাওয়া যাবে না। আপনি এই সেমিস্টারে 75 পেয়েছেন, পরের সেমিস্টারে গিয়ে আপনাকে মিনিমাম 75 এর উপরে পেতে হবে আপনার সিজিপিএ বাড়ানোর জন্য। জিপিএ কি করতে হবে? 75 এর উপরে পেতে হবে। এরকম করে করে হয়তো 2-3টা সেমিস্টার দেওয়ার পরে আপনার সিজিপিএ 3.80 তে পৌঁছে গেল। এখন একটা সেমিস্টার পরে গিয়ে যদি আপনার প্রজেক্ট বন্ধ করে দেন যে না, আমি আমার সিজিপিএ দিকে আর তাকাবো না, আমি আর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবো না, আপনি একটা সেমিস্টারে দেখলেন যে 2টা কোর্সে খারাপ করছে। এখন আপনি ওটা আইডেন্টিফাই করে বের করবেন, মনিটর করবেন, কন্ট্রোলিং করবেন। আপনি বের করবেন যে কেন আমার সিজিপিএ খারাপ হলো। আপনি দেখলেন যে ওই 2টা কোর্সে আপনি ভালোভাবে ক্লাস করেননি, কিংবা ওই 2টা কোর্সে আপনি ভালোভাবে মনোযোগ দেননি, অথবা এমন হতে পারে ম্যাটেরিয়াল অনেক বেশি ছিল, কোনো কিছু একটা গ্যাপ তো অবশ্যই আছে। সেই গ্যাপটা যখন আপনি আইডেন্টিফাই করতে পারলেন, আপনি পরবর্তী সেমিস্টার থেকে একটু বেশি মনোযোগী হলেন, ওই টিচারের ক্লাস একটু ভালোভাবে করলেন, ওই পড়াগুলো একটু ভালোভাবে শিখলেন, ক্লাসের পরে ক্লাসে শেষ করে গেলেন, পরীক্ষাটা খুব কনসেন্ট্রেশন রেখে তারপর পরীক্ষাটা দিলেন। আপনি হয়তো আইডেন্টিফাই করলেন যে আপনার খাতায় লেখার মান খারাপ ছিল, হয়তো বা এমন যে আমি 2-4টা গ্রাফ ইউজ করলে হয়তো আমার মার্কটা ভালো আসবে, আমি হয়তো খাতায় মার্জিন করিনি, হয়তো আমি আমার খাতার পয়েন্টগুলোকে ব্লু কালার পেন দিয়ে আমি হাইলাইট করিনি, কিংবা এরকম প্রবলেমগুলো আপনি আইডেন্টিফাই করলেন। তো ওইটা আইডেন্টিফাই করার পরে আপনি যখন পরবর্তী সেমিস্টারে গিয়ে ব্যবস্থা নিতে চাইবেন যে আমি পরবর্তী সেমিস্টারে সিজিপি আরেকটু ভালো করবো এবং এই বিষয়গুলো আমি অ্যাভয়েড করবো, তার মানে কি আপনার আরেকটা প্রজেক্ট হাতে নিতে হচ্ছে না আরেকটা সেমিস্টারের জন্য? এভাবে করে আমাদের প্রজেক্টগুলো চলতে থাকে। তো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখেন আজকে কি কন্টিনিউ করবেন নাকি এখানেই থাকবেন? আর এখানে আর একটা টপিক আছে, এটা আমরা তাহলে নেক্সট ক্লাসে করি, একসাথে হয়তো বা মাথায় রাখতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এখানে শেষ করতে পারবেন।